এই শ্রমিক দলের সবাই এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই নেতৃত্ব স্থানীয়, অর্থাৎ আপনারা সবাই ওয়ার্ডের নেতৃত্ব। আমি গতকাল আপনাদের সংগ্রামী আহ্বায়ক জনক সুমন ভূঁইয়ার সাথে যোগাযোগ করে প্রথমেই শ্রমিক দলের সাথে আজকের এই মত বিনিময় সভা এবং আগামী আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে ধানের শীষকে জয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবো এবং জনগণের কাছে আমরা যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি, একটা নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কথা আমরা বলছি, অনেক গণতন্ত্রের কথা আমরা বলছি। এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে এবং এই অঞ্চল থেকে এই ঢাকা জেলায় আসন একটি ঐতিহ্যবাহী আসন, এই আসন আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে ইনশাআল্লাহ 1991 সালে এই আসন থেকে শেখ হাসিনা নিজে পরাজিত হয়, ফ্যাসিস্ট হাসিনা। 96-তে ঢাকার 8টি আসনের মধ্যে একমাত্র বিএনপি এই আসনটি জয়লাভ করেছিল। তাই যেহেতু নির্বাচন অত্যন্ত সন্নিকটে, আমরা আপনাদের আজকে সরকারের নেতৃত্ব স্থানীয় রয়েছে, আপনাদের নেতৃত্ব আপনাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমাদের কার্যক্রমের এই উদ্বোধন বলা যেতে পারে অনেকটা সেই বিষয় এবং আমরা আমাদের যে সকল প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি যে আমরা বাংলাদেশের গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠা করবো, আর কেউ যাতে বাংলাদেশের জনগণের ভোটকে চুরি করতে না পারে, কোনো ফ্যাসিবাদ কায়েম না হতে পারে, আর যাতে কোনোদিন কোনো স্বৈরাচার বাংলাদেশে তৈরি হতে না পারে, সেটার জন্য আমরা বাংলাদেশে একটি 5 বছর অন্তর অন্তর নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সরকার পরিবর্তন হবে, জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে কারা সেই বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করবে। এরকম একটা ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। আমরা লড়াই করেছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে নীতি আদর্শ সেগুলোকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করেছি। আপনারা জানেন বিগত 17 বছরে বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ ছিল না, বাংলাদেশ হয়ে গিয়েছিল ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়ে দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হতো আমাদের বাংলাদেশের জনগণের ভাগ্য, বাংলাদেশের নির্বাচন কি হবে, বাংলাদেশে কিভাবে ক্ষমতা কুক্ষিগত করে বাংলাদেশকে কিভাবে লুটপাট করবে, তারা লুটপাট করবে, সেই জিনিসগুলো নির্ধারণ করে দেওয়া হতো। গত বছর ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে আমাদের ছাত্র ভাইরা, সেখানে সাধারণ জনগণ বুক কেটে দিয়ে আবু সাইদ, তারপরে ওয়াসিম, মুগ্ধ সহ সবাই যারা জীবন দিয়েছেন, আমাদের পুরান ঢাকায় অনেক 3 জন না 4 জন শহীদ হয়েছে, তারা বুকের রক্ত দিয়ে তারা চিন্তা করে নাই যে বিএনপি আসবে না, তারা কোনদিন ক্ষমতায় যাবে না, কি হবে। তারা দেখেছে খুনি হাসিনা জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষকে হত্যা করছে এবং তার চরম সীমা অতিক্রম করেছে, তাই তারা বিক্ষোভে ফেটে পড়ে সকলে তাদের নিজেদের মধ্যে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে একজোট হয়ে এক দফা আন্দোলনে শরীক হয়েছে। এই আন্দোলনকে আমরা কোনোদিনও ব্যর্থ হতে দিতে পারি না, আমরা ব্যর্থ হতে দিব না। এই আন্দোলনটা ছিল ভারতীয় আগ্রাসনের বিপক্ষে বাংলাদেশের জনগণের একটি বিজয় বলে আমি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ভূখণ্ড, স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌমত্ব আমরা পেয়েছিলাম ঠিকই, কিন্তু বিগত এই আওয়ামী লীগ নামের যে দলটি, সেটি বাংলাদেশকে তার সমস্ত স্বাধীনতার সার্বভৌমত্বকে পায়ের নিচে পিষ্ট করে তারা ভারতের একটা করদ রাজ্যে পরিণত করেছিল, ভারতের একটা দাস রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা এইটাকে কোনোভাবে মেনে নেব না। আমরা যেভাবে বাংলাদেশকে মুক্ত করেছি সেভাবেই বাংলাদেশ যাতে আগামী দিনে মুক্ত থাকে, সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি। গাজাবাসী, ফিলিস্তিনবাসী যেভাবে লড়াই করেছে, সেই ইহুদি
হত্যাকারী আগ্রাসনবাদী অপশক্তির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বাংলাদেশের বর্ডার অতিক্রম করে যদি কোনো ধরনের এটা হোক মায়ানমারের বর্ডার দিয়ে বা অন্য যে কোনো ভারতের বর্ডার দিয়ে, আমরা সেটা সহ্য করে নেব না। আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষার জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনাদেরকে বলবো যে আমাদের বিগত 5 তারিখের পর আমাদের সারা বাংলাদেশে, যেহেতু বিএনপি অনেক বড় দল, বড় সংগঠন, কেউ কেউ যারা আমাদের সংগঠনে ছিলেন বা আমাদের দলের নাম ব্যবহার করে তারা ক্ষুদ্র নিজস্ব কিছু মানে ফায়দার জন্য তারা বদনাম করেছেন, দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। আমরা 17 বছর এই জন্য লড়াই করে আসি নাই যে আমরা ফুটপাতের ইজারা নিব, আমরা মার্কেট সমিতি দখল করব, আমরা বাস টার্মিনাল দখল করব, আমরা পরিবহন দখল করব, আমরা লঞ্চ ঘাট দখল করব। এটার জন্য আমরা লড়াই করি নাই। লড়াইটা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, খুনি হাসিনার সময় দম বন্ধ হয়ে যেত, নিজেকে মানুষ মনে হতো না, নিজেকে বাংলাদেশের নাগরিক মনে হতো না, নিজেকে মনে হতো তৃতীয় শ্রেণীর নাগরিক, ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আমরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে আলিবানি ভোটের সময় কিভাবে তারা মানে বাংলাদেশকে এক প্রকার দখল করে জোর জবরদস্তি করে সর্বশেষ তারা এই কাজটি করেছিল। তো তার বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠাটাই স্বাভাবিক ছিল, ফুঁসে উঠেছে এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা দলীয় কোনো বক্তব্য না, আওয়ামী লীগ নামের কোন সংগঠন বাংলাদেশের মাটিতে রাজনীতি কিভাবে করতে পারে? অনেকেই বলে রাজনৈতিক দলের নিষিদ্ধ চাওয়া যেতে পারে না, এটা কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে নিজেদের ক্ষমতা রক্ষা করার জন্য, এবং এখন পর্যন্ত তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে চলেছে পলাতক থাকা অবস্থায়। এবং তারা সাংগঠনিক ভাবে এই গণহত্যা সংগঠিত করেছে, যেখানে আপনারা দেখুন যে আশুলিয়াতে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম বিভৎস ধরনের অত্যাচার নির্যাতন তারা করেছে। তাই আমরা যেটা জনগণকে এখন আমাদের বলতে হবে, এক, অবশ্যই আমরা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচার করতে হবে এবং তার শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা খুনি হাসিনার ফাঁসি দিতে আমরা যেতে চাই, বর্তমান আইনে যে সর্বোচ্চ শাস্তি রয়েছে আমরা সেটাই যাতে যেতে চাই। এটা 5 তারিখের পরের থেকে অনেকেই নানা কথা বলেছে, কিন্তু আমরা যখনই আমাদের কোনো ভাইকে হত্যা করা হয়েছে আমরা কিন্তু বুকে সাহস নিয়ে বিএনপির পরিচয়ে রাস্তায় মিছিল করেছি, খুনি হাসিনার ফাঁসি আমরা চেয়েছি। দ্বিতীয়ত, আমরা যে সকল সংস্কার প্রস্তাব সব রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যমত্য হবে তা অবশ্যই আগামী সংসদে বাস্তবায়ন করা হবে, এটাও আমাদেরকে জনগণকে নিশ্চিত করতে হবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা নির্বাহী বিভাগ, সংসদ এবং বিচার বিভাগ সবথেকে সম্পূর্ণ আলাদা করতে চাই, যাতে জনগণ, মানুষ সঠিক বিচার, ন্যায় বিচারটা তারা নিশ্চিত করে তারা পেতে পারে। এবং আমরা মিডিয়ার যে বাক রুদ্ধ করা হয়েছিল, কণ্ঠরুদ্ধ করা হয়েছিল, সেটা থেকে আমরা অবারিত করে দিতে চাই। মিডিয়া একদম সম্পূর্ণভাবে খোলা থাকবে, জনগণ যে যার মত প্রকাশ তার ইচ্ছা মতো করবে, সেখানে আমার বিরুদ্ধে হাজার বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা যাতে আর কোনোদিনও বাংলাদেশে উল্লঙ্ঘিত না হতে পারে সেটার জন্য আমরা অবিরাম কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা কোনো মিডিয়া বন্ধের পক্ষে নই, কিন্তু আমরা চাই যে সকলেই যখন আমরা বক্তব্য রাখবো আমরা আমাদের বাক স্বাধীনতার জন্য যাতে আরেকজনের স্বাধীনতার উপরে আমরা হস্তক্ষেপ না করি, আমাদের সেই ভাষার মধ্যে সেই সৌন্দর্য, সেই মাধুর্য আনতে হবে। আপনারা দেখেছেন যে ইদানিং মানে একটা নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি, আমি তাদেরকে অত্যন্ত স্নেহ করি, আমি তাদের অন্যতম একজন বড় সমর্থক, আজকে থেকে না শুরু থেকেই ছিলাম। তাদের নেতৃবৃন্দের সাথে যখনই আমার দেখা হতো আমি তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে রাজনীতি করো, তোমরা তোমাদের আসা দরকার, তোমরা ভূমিকা নিয়েছো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি পরবর্তীতে দেখলাম আমরা চেয়েছিলাম এটা একটা বিপ্লবী দল হবে, কিন্তু সেটা না হয়ে তারা হয়ে গেল একটা ক্ষমতার অংশীদার, একটা কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে আসে। এবং তারা সেই ধরনের আগে আওয়ামী লীগ যে ধরনের মানে লুটপাট এবং সরকারি টেন্ডারবাজি থেকে শুরু করে বন্দি বাণিজ্য সবকিছুতে তাদের একটা অংশ তৈরি করবে। তাই আমি
তারপরেও আশা রাখতে চাই যে তাদের মধ্যে যে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তাদেরকে বাদ দিয়ে তারা সুস্থ রাজনীতির পথে আসবে। এবং আমাদের যে আরেকটি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, আরে ভাই আমরা জামাত তো আমরা একসাথে বহু আন্দোলন করেছি, আজকে কেন ক্ষমতার জন্য একটা দল পাগল হয়ে তারা যা তা দাবি বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসা শুরু করলো? এটা তো সঠিক নয়। এই যে একটা দাবি করা হচ্ছে পিআর পদ্ধতি, এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না। বাংলাদেশের প্রেক্ষাপটে কোন আপনি জানবেনই না আপনার এমপি প্রার্থীকে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হবে। এবং এই পদ্ধতি যদি হয় এটা বাংলাদেশের জন্য একটা হুমকি, বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা হুমকি। ধরেন পিআর পদ্ধতির মাধ্যমে আমাদের যে হিল ট্যাক্স বা আমাদের পার্বত্য অঞ্চলের যে জনগোষ্ঠী তারা দুজন এমপি সবাই মিলে ভোট দিয়ে পাঠালো, তারা সবসময় পার্লামেন্টে বলতে থাকলো আমরা হিল ট্যাক্সের স্বাধীনতা চাই, আমরা স্বায়ত্ত শাসন চাই। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটা কি হুমকি নয়? অবশ্যই সেটা হুমকি স্বরূপ। অথবা কোন একটা ধর্মীয় গোষ্ঠী সংখ্যালঘু বলেন যে যাই বলেন তারা একটি দল করে তারা কিছু সংখ্যক ব্যক্তি পাঠিয়ে অনবরত সংসদে বলতে থাকলো যে আমাদের এখানে ধর্মীয় সাম্প্রদায়িকতা রয়েছে, আমাদের এখানে সমস্যা রয়েছে, আপনারা দেখেছেন যে ভারত থেকে অপপ্রচারগুলো করা হচ্ছে। তখন কি হবে? তখন আমরা সেগুলোকে কিভাবে আমরা ফেস করবো? অতএব ওইসব পদ্ধতি এগুলার কথা বলে নির্বাচনকে হুমকি দেওয়ার কথা বলে এই দল যেটি করছে আসলে তারা কিছু বার্গেনিং করছে বলে আমি মনে করি। আর তারা আরো 4 মাস আগে তাদের প্রার্থী বিভিন্ন 300 আসনে দিয়ে রেখেছে, তাই করে আপনারা প্রার্থী উইথড্র করতে হবে। তাহলে চাইলে আগে প্রার্থী উইথড্র করেন, প্রচারণা বন্ধ করেন, তারপরে আপনি এইখানে নির্বাচনকে হুমকির মুখে ফেললে সবারই সমস্যা হবে। এটা তাই আমি বলবো যে এখন আমাদেরকে ক্ষমতার জন্য আমরা অন্তত লড়াই করছি। আমরা চাই জনগণ ভোট দিয়ে, আমরা তো ক্ষমতায় ছিলাম না 17 বছর, তো কি আমরা রাজনীতি করি নাই? আমরা বুক ফুলিয়ে রাজনীতি করেছি। আমরা জনগণের জন্য এবং যেটা বলেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। এর পাশাপাশি আমরা বাংলাদেশকে এমন একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে এই অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশের 98% সম্পদ 2% মানুষের কাছে। এটা কি ধরনের কথা হলো? একজন হাজার 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 কোটি টাকার মালিক হবে, আরেকজন 15,000 টাকা। আমাদের যে গার্মেন্টস শিল্পে রয়েছেন আপনারা শ্রমিক দল আরো ভালোই জানেন যে আপনাদের কতখানি বৈষম্য রয়েছে। এই শ্রমিকদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে বিগত দিনগত এই সরকার? তারা খালি উন্নয়নের গাল গল্প বলে নিয়েছে, কিন্তু তারা শ্রমিকদের রক্ত ঘাম করা পরিশ্রমের উপর দিয়ে যে অর্জিত আমাদের বিদেশি মুদ্রা সেটাকে তারা পাচার করে দিয়ে সেখানে এই লাস্ট বের হয়েছে 800 বাণী, এক মন্ত্রীর নামে 800 বাণী, সাইদুজ্জামান শেখ যাবে ভূমিমন্ত্রী। তো আমরা সেই ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে ফেরত আসুক, এটা আর কোনোদিনও হবে না। বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেই বাংলাদেশে আমি আপনি আমরা সকলে এক, সকলের সমান অধিকার পাবো। আপনারা যেহেতু নির্দিষ্ট স্থানীয় আপনাদের ওয়ার্ড এবং আপনাদের থানায় বিভিন্ন জনগণের সাথে যখন কথা বলবেন আচরণ করবেন তারা যাতে আপনাদেরকে ভয় না পায়, কারণ এই ধরনের একটা পরিস্থিতি যেহেতু তারা ইতিপূর্বে হয়েছে তাদের সাথে তারা হইতে পারে, তাদেরকে বোঝাতে হবে যে আমি আপনি সমান, আমাদের সকলের মালিকানা সমান, আমরা সকলে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, সকলেরই একটা ভোট। আপনার যাকে ইচ্ছা তাকে আপনি ভোটটা দিয়ে আসুন, যাকে মনে করেন যে দেশ চালানোর জন্য এবং ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের একটা সঠিক এবং সলিড এবং সাস্টেনেবল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদেরকে যাতে জনগণ ভোট দেয় সেই ব্যাপারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো। আর আমাদের 31 দফার আলোকে আমরা যা যা বলেছি এই বিষয়গুলো নিয়ে অনেক আমাদের সেমিনার হয়েছে, অনেক প্রোগ্রাম হয়েছে, হেলথ কার্ডের কথা বলেছি, যুবকদের বিষয় বলেছি, আমরা ছাত্রদের জন্য কি করব, শ্রমিকদের জন্য কি করা হবে এবং ঢাকা কেন্দ্রিক উন্নয়নকে যে ছড়িয়ে ঢাকা যে একেবারে দূষিত নগরী হিসেবে মানে এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে সেখান থেকে উত্তরণ ঘটানো হবে, যানজটের নিরসন কিভাবে করা হবে, সকল কিছু কিন্তু একটা 31 দফার মধ্যে আউটলাইন রয়েছে এবং বিস্তর পরিকল্পনা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান পৃথিবীর আন্তর্জাতিক মানের যারা অভিজ্ঞ এক্সপার্ট রয়েছে তাদের সাথে বসে উনি পরিকল্পনা করেছেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা 17 বছর যে নীতি আদর্শ নিয়ে লড়াই সংগ্রাম করেছি জনগণ আমাদের উপর আস্থা রাখবে। এখন
জনগণের কাছে এই বার্তাটা আমাদের উদ্দেশ্যটা কি এটা আপনাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা যারা রাজনীতি করেছেন, আমরা পরবর্তীতে কিছু ডিল করতে চাই, সেই টিমে আমরা চাই যে শ্রমিক দলের পক্ষ থেকেও আমাদের ওয়ার্ড ভিত্তিক এবং কেন্দ্র ভিত্তিক যে ধরনের আমাদের পরবর্তীতে কেন্দ্র পরিচালনা কমিটি হবে, প্রচারণা কমিটি হবে, সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা চাই। আমি এমপি হওয়াটা আমার কাছে বড় বিষয় না, কিন্তু আগামী সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ, এটা আর 10টা সংসদ হবে না, অনেকগুলো বড় বড় সংস্কার এই সংসদে আপনার বাস্তবায়ন করা হবে। উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ সহ বিভিন্ন বিষয় এসেছে। তো আমি যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি জনগণের অধিকারের জন্য, আপনাদেরকে সাথে নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু উপেক্ষা করে আপনাদেরকে সাথে নিয়ে মাঠে ছিলাম। তাই আমি আপনাদের পক্ষ থেকে আগামী সংসদে ভূমিকা রাখতে চাই, যাতে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই সবার আগে আমরা সেই বাংলাদেশ যাতে পাই, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। তো আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন থেকেই সক্রিয় হয়ে জনগণের সাথে গণসংযোগ করা শুরু করি। আপনাদের কাছে সেই অনুরোধ থাকলো, এবং এর পরবর্তীতে আরো কার্যক্রম আমরা কিভাবে করবো সেটির বিষয়ে সাংগঠনিক ভাবে আমাদের একটা কাঠামোর ভিত্তিতে কাজ করা হবে, সেখানে আপনাদের অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী